ওয়েলকাম অ্যাসপিরেন্টস টু দ্য ইউটিউব চ্যানেল অফ হরিঙ্গাটা স্টাডি সার্কেল। আমার নাম অঙ্কন এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসন্ন WBPSC ক্লার্কশিপের যে মেন্স এক্সাম আছে সেটা। তো পরীক্ষায় আমাদের বেশি দিন বাকি নেই, মোটামুটি 2 থেকে আড়াই মাস আমাদের হাতে সময় আছে। তো এই সময়টাকে কতটা আমরা ভালোভাবে অপটিমাইজ করতে পারি, তো তার উপরে ডিপেন্ড করবে আমাদের সিলেকশন। তো আমার সময় আমি কিভাবে আমি আমি কি স্ট্র্যাটেজি নিয়ে এগিয়েছি এবং যার ফলে আমি পরীক্ষাটিতে সফল হয়েছি, তো সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো আমার স্ট্র্যাটেজিটাকে আমি কয়েকটা পয়েন্টে ভাগ করে নিয়েছি। সেই পয়েন্টগুলি আজকে আপনাদের সাথে ডিসকাস করব এবং আমি কি বইয়ের সাহায্য নিয়েছিলাম সেটাও আপনাদেরকে বলবো। তো সবার প্রথমে বলি যে আপনাদের যেটা প্রত্যেকের কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি, মানে ইংলিশের ক্ষেত্রে আমি বলছি যে আলাদা আলাদা হতে পারে। তো আপনাদেরকে কি করতে হবে, সবার প্রথমে একটা হ্যাবিট তৈরি করতে হবে, সেটা হচ্ছে নিউজ পেপার রিডিংয়ের। নিউজ পেপার রিডিং করলে কি হবে, আপনারা একটা সেন্টেন্স যখন পড়ছেন বা যত বেশি রিড করবেন তত আপনাদের কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি তো বাড়বেই। এছাড়া ধরে নিন বিভিন্ন টপিক বা এই মুহূর্তে গ্লোবাল বা ন্যাশনাল ক্ষেত্রে যেসব ইভেন্টগুলো ঘটছে এবং যেগুলো লাইমলাইটে আছে সেগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তো তাহলে আমার দুটো কাজ এখানে হচ্ছে, একটা কি আমার রিডিং কম্প্রিহেনশন বাড়ছে, অর্থাৎ আমার এছাড়াও কি হচ্ছে, আমি বিভিন্ন টপিক সম্বন্ধে জানতে পারছি। এবং যখন আপনি এই টপিকগুলো নিয়ে পড়বেন তখন কি করবেন, যে আপনার যদি মনে হয় যে টপিকটা লাইমলাইটে আছে এবং এখান থেকে প্রশ্ন আসতেই পারে, তাহলে সবার প্রথমে সেই টপিকটা নিয়ে আপনি যে প্যাসেজটা পড়ছেন, ধরুন 10 থেকে 15 সেন্টেন্সের প্যাসেজ হলো একটা, তো আপনারা কি করবেন, সেখান থেকে 3 থেকে 4টে সেন্টেন্স আপনারা দিয়ে যাতে আপনি পুরোপুরি ওই প্যাসেজটাকে ডিসক্রাইব করতে পারেন, তো সেটা আপনাকে করতে হবে। মানে শর্ট নোট তৈরি করতে হবে। শর্ট নোট তৈরি করলে কি সুবিধা হবে, আপনার যখন এক্সামের রিভিশনের টাইম আসবে তখন আপনারা ইজিলি ওই শর্ট নোটটুকু দেখে আপনারা রিভাইজ করতে পারবেন। নাহলে কি হবে, যে অনেকগুলো ধরে নিন আপনি টপিক পড়ছেন, অনেক তার সাথে সাথে ধরে নিন জেনারিক টপিক অনেক আছে যেগুলো আপনাকে পড়ে যেতে হবে। যেমন ধরে নিন এনভায়রনমেন্টাল পলিউশন, বা ধরে নিন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, বা ধরে নিন আরও এক্সেট্রা, ফায়ার, মানে কোথাও আগুন ধরেছে, তো এমন অনেক জেনারিক টপিক আছে যেগুলো আপনাকে পড়তে হবে, যাতে কি ওই টপিক বা ওই টপিক রিলেটেড কোনো প্রশ্ন আসলে যাতে আপনারা লিখে আসতে পারেন অ্যাটলিস্ট, মানে হ্যাঁ আপনারা যাতে লিখে আসতে পারেন, তো সেটা যাতে পসিবল হয়। এছাড়া কি অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে যে তারা সেন্টেন্স ঠিক ফর্ম করতে পারছে, বাট কোথাও না কোথাও গ্রামাটিক্যাল এরর রয়ে গেছে। তাহলে গ্রামাটিক্যাল এরর যেগুলো আছে সেগুলোকে ঠিক করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, গ্রামারের কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আপনাকে সেন্টেন্স ফর্মেশনে খুব হেল্প করে। যেমন ধরে নিন কি আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, টেন্স আছে, এবং টেন্সের মধ্যেও আপনাকে দেখতে হবে যে ভার্বের ফর্মগুলো, অর্থাৎ V1 থেকে V5 যে ভার্বের ফর্মগুলো আছে সেই ফর্মগুলো ভালোভাবে আপনাকে জানতে হবে, যাতে আপনি যখন লিখবেন আপনি কোন টেন্সে লিখছেন এবং সেই অনুযায়ী ভার্বটা ঠিক টেন্সে বসছে নাকি। এছাড়া ধরুন অ্যাডজেক্টিভ আছে, আর্টিকেল, প্রিপোজিশন আছে, মানে মোটামুটি পার্টস অফ স্পিচের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে, বা সেগুলোর যে নিয়মগুলো আছে এবং সেই নিয়মগুলো কিভাবে সেন্টেন্সে ইউজ হচ্ছে সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তাহলে কি হবে, আপনি অনেকটা নির্ভুল লিখতে পারবেন। আচ্ছা, এছাড়া কি করতে পারবেন আপনারা, আমি যেটা করতাম, মানে বেশ করেছি, সেটা কি আমি যে কোনো একটা বাংলা প্যাসেজ তুলে নিতাম, বাংলা প্যাসেজ নিয়ে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতাম। এই প্যাসেজগুলো নর্মালি দুটো বই আমি ইউজ করেছি সেই সময়, একটা হচ্ছে ট্রেজার ট্রোভ, ডিপি ভট্টাচার্যের একটা বই আছে, এছাড়া ধরে নিন পিএসসি ক্র্যাক বলে লীলা রয়ের একটা বই আছে। এই দুটো বই আমি মেনলি ইউজ করেছিলাম। তো আমি কি করতাম, ওখান থেকে বাংলা প্যাসেজটা নিয়ে সেটা নিজেই ইংলিশে ট্রান্সলেট করতাম এবং পরবর্তী সময় মেলাতাম যে বইয়ে কিভাবে দেওয়া আছে আর আমি কিভাবে লিখেছি। তো আমি কি গ্রামাটিক্যাল এররগুলো ধরতে পারতাম। এবার আপনাদের ক্ষেত্রে সুবিধা কি, এখন এআই এসে গেছে, আপনারা চাইলে সুন্দরভাবে বাংলা থেকে ইংলিশে করে সেটা আপনি কি করতে পারেন, আপনি চ্যাট জিপিটি বা এমনি যেখানে আছে ওখানে লিখে দিলেন যে এখানে গ্রামাটিক্যাল এরর কী কী আছে বা স্পেলিং এরর কী কী আছে, সেগুলো ওকে কমান্ড দিয়ে দিলেন, দেখে আপনাকে বলে দিতে বা সেন্টেন্সগুলোকে আরও ইমপ্রুভ করে দিতে। তো সেখান থেকেও আপনারা একটা হেল্প পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়া কি মক দেওয়ার একটা ব্যাপার হয়। আমি আমার ক্ষেত্রে যেটা কি করেছি, আমি পরীক্ষার মোটামুটি 1 মাস আগের থেকে আমি দিনে 2টো করে মক দিতাম। এবার মক দেওয়াটা কেন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে 1 ঘন্টায় 6টা লেখা হয়তো অনেকের কাছে সহজ মনে হতে পারে, বাট পরীক্ষার সময় একটা আলাদা স্ট্রেস আপনার উপরে কাজ করবে।
যে স্ট্রেসটার ফলে কি হবে, যে আপনি ধরে নিন 6টা টপিক আছে, আপনি ভেবে নিচ্ছেন যে প্রত্যেকটার জন্য 10 মিনিট করে আপনি দিলেন, কিন্তু হতেই পারে কোনো একটা রাইটিংয়ের ক্ষেত্রে আপনার সময়টা বেশি লেগে গেল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাকে অন্য রাইটিংয়ের ক্ষেত্রে সেই সময়টা মেক আপ করতে হবে। তো আপনি যত বেশি মক দেবেন তত কি হবে, আপনার লেখার স্পিড বাড়বে, আপনার লেখার মানও উন্নত হবে। তো আমি বলবো যে মোটামুটি 1 মাস বাকি থাকতে আপনি চাইলে, এখন যারা মোটামুটি সেন্টেন্স ফর্ম করতে পারছেন এবং জানেন ডেসক্রিপটিভ রাইটিংয়ের গুলো কিভাবে লিখতে হয়, তারা কি করতে পারেন, তারা হয়তো সপ্তাহে 1টা কি 2টো করে মক দিতে পারেন, কিন্তু পরীক্ষার মোটামুটি 1 মাস আগে থেকে আপনাকে চেষ্টা করতে হবে দিনে 2টো করে মক দেওয়া। এছাড়া ধরে নিন নিজের ভোক্যাবকে ইমপ্রুভ করতে পারেন, সেটাও খুব ইম্পর্টেন্ট। যদিও আমি বলবো পিএসসি ক্লার্কশিপ এমন একটা পরীক্ষা যেটা আপনার থেকে খুব বেশি ফ্যান্সি রাইটিং চায় না। সে চায় যে আপনি নির্ভুল লিখবেন, আপনার যেটা টপিক আছে সেটা ওরিয়েন্টেড লেখা হবে, এবং আমি যতটুকু জানি পার্ট ওয়াইজ নাম্বার ডিস্ট্রিবিউটেড থাকে। তো আপনাকে চেষ্টা করতে হবে কি সঠিকভাবে লেখার, যাতে কোনো স্পেলিং এরর বা গ্রামাটিক্যাল এরর না থাকে, এবং আপনার যাতে লেখাটা টপিক ওরিয়েন্টেড থাকে। আচ্ছা, এছাড়া আমি বলতে পারি যে আগামী কিছুদিনে আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আসবে, যেগুলো ধরে নিন ডেসক্রিপটিভ রাইটিং নিয়েই হবে, আপনারা সেগুলোকেও ফলো করতে পারেন। এছাড়া অনলাইনে আরও আমাদের ধরে নিন টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানেও আমরা পিডিএফ শেয়ার করে থাকি, সেখান থেকেও আপনারা হেল্প পাবেন। সব লিঙ্ক আমাদের ওই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো আশা করি আমার এই স্ট্র্যাটেজিটা আপনাদের কাজে লাগবে, এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে।